আজকে আমরা শিখব ফটোইলেকট্রিক ইফেক্টের এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট, মানে কিভাবে বেসিক্যালি এক্সপেরিমেন্টটাকে অ্যারেঞ্জ করা হয়েছিল এবং সেই এক্সপেরিমেন্ট থেকে কি কি অবজার্ভ করেছিল, মানে তার অবজারভেশনটা আমরা দেখব। ঠিক আছে, বা বলতে পারি আমরা ক্যারেক্টারিস্টিক অফ ফটোইলেকট্রিক ইফেক্ট, মানে ফটোইলেকট্রিক ইফেক্টের কী কী ক্যারেক্টারিস্টিক অবজার্ভ করা হয়েছিল সেই এক্সপেরিমেন্ট থেকে, সেগুলো আজকে আমরা দেখব। ওকে, তো ফার্স্টে আমরা দেখি যে এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটা কেমন করেছিল সেটা দেখা যাক। ফাইন, তো তোমরা দেখো বেসিক্যালি কী নিয়েছিল, একটা ভ্যাকিউম টিউব নেওয়া হয়েছিল। ঠিক আছে, একটা ভ্যাকিউম টিউব নেওয়া হয়েছিল এবং এই টিউবটার একটা উইন্ডো রেখেছিল, সেই উইন্ডোটাকে বলা হয় কোয়ার্চ উইন্ডো। মানে এখান দিয়ে লাইট বা ফোটনটা ঢুকতে পারবে। ফাইন, এবং এই যে ভ্যাকিউম যে টিউবটা নেওয়া হয়েছিল, এই ভ্যাকিউম টিউবের ভেতরে দুটো প্লেট রাখা হয়েছিল। এই একটা প্লেট, এটাকে বলি আমরা ক্যাথোড প্লেট, আর এই একটা প্লেট, এটাকে বলি আমরা অ্যানোড প্লেট। এবার এখানে ক্যাথোড রেখেছিল কেন? ক্যাথোড বেসিক্যালি কি, সেখানে নেগেটিভ চার্জ, তাই না? মানে নেগেটিভ চার্জ রয়েছে সেখানটায়, আর অ্যানোড মানে সেখানে পজিটিভ চার্জ রয়েছে বেশি, তাই তো? তাহলে এখানে ক্যাথোড রাখার সুবিধা কি হবে, যখন ফোটন এসে যখন পড়বে এখানে নেগেটিভ চার্জ রয়েছে, মানে সেখান থেকে ইলেকট্রন ইমিশন হবে, তাই না? তাই এই যে প্লেটটা, এই প্লেটটাকে বলা হয়ে থাকে ইমিটার প্লেট। যেহেতু ইলেকট্রন ইমিট করছে, মানে ইলেকট্রন ইমিশন হচ্ছে, তাই এটাকে আমরা অনেক সময় বলে থাকি ইমিটার প্লেট। আর এই ইলেকট্রনগুলো আসছে, এই কালেক্ট করছে কে, এই অ্যানোড প্লেটটা। এখানে দেখো এটা পজিটিভ, ওকে, এটা পজিটিভ, তাহলে কি ইলেকট্রন তো নেগেটিভ, তাহলে আকর্ষণ করছে, তাহলে এই ইলেকট্রনগুলো এই অ্যানোড প্লেটে এসে জমা হচ্ছে, তাহলে অ্যানোড প্লেটটা ইলেকট্রনগুলোকে কালেক্ট করছে, তাই এই প্লেটটাকে বলা হয়ে থাকে কালেক্টর প্লেট। ফাইন, তাহলে এটা একটা ইমিটার প্লেট, এটা একটা কালেক্টর প্লেট। ওকে, মানে ইমিটার প্লেট আমাকে কী রাখতে হবে, ক্যাথোড রাখতে হবে, ঠিক আছে, আর কালেক্টর প্লেট আমাকে রাখতে হবে অ্যানোড। আচ্ছা, এবার এই ক্যাথোড প্লেট এবং অ্যানোড প্লেটকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করা হয়েছে, এটা তার সাথে কি একটা ভোল্টেজ, মানে একটা ব্যাটারি কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, একটা ব্যাটারি দিয়ে এই দুজনকে কানেক্ট করা হয়েছে। এই যে ব্যাটারি দিয়ে কানেক্ট করা হয়েছে, যার ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স এটা হচ্ছে গিয়ে ভি ধরেছি আমি এখানে। ফাইন, এই ভি। এবার দেখো এই যে অ্যানোড প্লেটটা, মানে যে ব্যাটারি যে কানেক্ট করেছিলাম আমি, ব্যাটারির পজিটিভ টার্মিনালটা অ্যানোড প্লেটের সাথে কানেক্ট করা হয়েছে, আর ক্যাথোড প্লেটের সাথে কানেক্ট করা হয়েছে নেগেটিভ টার্মিনালটা, তাই না? তাহলে অ্যানোড প্লেটের সাথে কেন পজিটিভ টার্মিনালটা আমি কানেক্ট করলাম? দেখো সিম্পল ব্যাপার, এখানে বেসিক্যালি কি হচ্ছে, দেখো এই ফোটনটা এসে পড়ছে, ফোটনটা এসে পড়বে এখানে, এখান থেকে ইলেকট্রন ইমিশন হবে, ইলেকট্রনগুলোকে তো এখানে কালেক্ট করতে হবে, তাই না? ইলেকট্রনের চার্জ কি, নেগেটিভ, ইলেকট্রন একটা নেগেটিভ চার্জ। তাহলে আমি যদি এখানে পজিটিভ পোটেনশিয়াল দিই, এখানে যদি পজিটিভ পোটেনশিয়াল দিই, তাহলে কি হবে, ইলেকট্রনগুলো ইজিলি এখানে এসে কালেক্ট হবে, তাই না? মানে আকর্ষিত হবে, কুলম্ব অ্যাট্রাকশন ফোর্স, যেহেতু নেগেটিভ চার্জ এখানে পজিটিভ চার্জ দিচ্ছে আমি, তাহলে কি আকর্ষণ হবে, তাহলে কি ইলেকট্রনগুলো ইজিলি এইখানে এসে জমা হবে। তার জন্য আমি অ্যানোড প্লেটে কী দিয়েছি, পজিটিভ টার্মিনাল দিয়েছি, ঠিক আছে, ব্যাটারির, আর ক্যাথোড প্লেটের সাথে আমি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল কানেক্ট করেছি। ফাইন, তাহলে কেন এটাকে পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা হয়েছে সেটা বোঝা গেল, যে মানে জাস্ট কিছুই না, এই ইলেকট্রনগুলোকে টেনে এখানে কালেক্ট করতে হবে। ইলেকট্রন নেগেটিভ চার্জ, এখানে যদি পজিটিভ ভোল্টেজ দিই তাহলে কি ইলেকট্রনগুলোকে ইজিলি কানেক্ট করতে পারবে, কালেক্ট করতে পারবে, তাই না? তার জন্য আমরা এখানে পজিটিভ দিয়েছি অ্যানোড প্লেটে, ঠিক আছে, এবং ক্যাথোড প্লেটে নেগেটিভ। তাহলে কি হবে, এইখানে দেখো ফাঁকা ছিল, মানে যদি ফোটন, মানে লাইট যদি না এসে পড়ে, মানে এই যে লাইটটা আমি যদি উইন্ডোজটা যদি ক্লোজ করে দিই, মানে লাইট যদি না এসে পড়ে, আমি এখানে ব্যাটারি যদি 5 ভোল্ট বা 6 ভোল্ট যাই হোক না কেন আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে যেহেতু এখানে ফোটন এসে পড়ছে না, মানে আমি যদি এটা বন্ধ করে দিই, ফোটন এসে যদি না পড়ে, তাহলে কি হবে, এখানে পুরো ফাঁকা একটা ভ্যাকিউম, তো এটা পুরো ভ্যাকিউম করে দিয়েছি, মানে এখানে কোনো এয়ার ফেয়ার কিচ্ছু নেই, পুরো ভ্যাকিউম। তাহলে কি, যদি ফাঁকা স্থান হয়, ফাঁকা স্থানের রেজিস্ট্যান্স কি হয়, ইনফিনিটি হয়, তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু টার্মিনালের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট পাবো না, তাই না? মানে এখানে ব্যাটারি কানেক্ট করা সত্ত্বেও কিন্তু আমি কারেন্ট পাবো না, যদি উইন্ডোজটা ক্লোজ করে দিই, মানে ফোটনটা যদি এই ক্যাথোড প্লেটে না পড়ে, ক্যাথোড প্লেটে যদি না পড়ে তাহলে ইলেকট্রন ইমিশন হবে না, এটা আমরা অবজার্ভ করছি অ্যাকচুয়ালি। যদি
উইন্ডোজটা যদি ক্লোজ করে দিই তাহলে কি ফোটনটা ক্যাথোড প্লেটে পড়বে না, তাই তো? তাহলে এবার এখানটা পুরো ফাঁকা স্থান, এখানে পুরো ফাঁকা স্থান, কোনো মানে কানেক্ট নেই, এখানে কানেকশন নেই এখানে। তাহলে আমি এখানে ব্যাটারিতে যদি পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, মানে এখানে যদি আমি 5 ভোল্ট 6 ভোল্ট 10 ভোল্ট 20 ভোল্ট যা অ্যাপ্লাই করি না কেন, এইখানে কিন্তু কারেন্ট কিন্তু ফ্লো হবে না, তাই না? কারণ কি ক্লোজ নেই। আমরা সবাই জানি বদ্ধ পথে কারেন্ট প্রবাহিত হয়, তাই না? ক্লোজ সার্কিট হতে হবে তবে তো কারেন্টটা ফ্লো করবে না, তাছাড়া কিন্তু কারেন্ট ফ্লো করবে না। এইবার ইন্টারেস্টিং ব্যাপারটা কি দেখতে পাচ্ছি আমরা, দেখো যদি আমি এই উইন্ডোজটা যদি ওপেন করে দিই, মানে লাইট এখন পড়তে পারবে। সাপোজ এখানে একটা লাইট সোর্স রয়েছে, সেখান থেকে লাইট আসছে, সেটা আমি বলছি ফোটন, তাই তো? যার এনার্জি সাপোজ ছিল, মানে নিউ ফ্রিকোয়েন্সির একটা ফোটন এখানে পড়ছে, মানে এই উইন্ডোজের মধ্য দিয়ে এসে এই ক্যাথোড প্লেটে পড়ছে। যেই মুহূর্তে ক্যাথোড প্লেটের উপর যখন পড়লো ফোটনটা, তখনই কি এখান থেকে ইলেকট্রন ইমিশন হলো। একটা ফোটন একটা ইলেকট্রন ইমিট করতে পারবে, ঠিক আছে? একটা ফোটন কিন্তু 2 বা 3টে ইলেকট্রন ইমিট করতে পারবে না, একটা ফোটন একটা ইলেকট্রন ইমিট করতে পারবে। হ্যাঁ, তাহলে একটা ফোটন একটা ইলেকট্রন ইমিট করছে, মানে এরকমভাবে যত ফোটন পড়ছে ততগুলো ইলেকট্রন এখান থেকে বেরোবে। এর নাম্বার যদি ফোটন পড়ে তাহলে কি এর নাম্বার ইলেকট্রন ইমিশন হবে, সিম্পল। আচ্ছা, তাহলে ফোটন পড়লো, ইলেকট্রন ইমিশন হলো। আমি একটা ভোল্টেজ এখানে সাপোজ আমি অ্যাপ্লাই করে রেখে দিয়েছি ভি, সেটা সাপোজ 5 ভোল্ট, সেটা হতে পারে 10 ভোল্ট, ঠিক আছে? আমি একটা ভি পোটেনশিয়াল এখানে আমি অ্যাপ্লাই করে রেখে দিয়েছি। এইবার আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমি অ্যামমিটার এখানে বা এখানে আমি একটা অ্যামমিটার যুক্ত করে দিলাম, মাইক্রো অ্যামমিটার যুক্ত করে দিলাম, তখন কি দেখতে পাচ্ছি, হ্যাঁ কারেন্ট পাচ্ছি আমরা। দেখো যখন আমি উইন্ডোজ যখন ক্লোজ করেছিলাম তখন কিন্তু কোনো কারেন্ট পাইনি, কিন্তু যখন উইন্ডোজ খুলে দিলাম এবং যখন ফোটনটা পড়তে পারছে ক্যাথোড প্লেটে, তখন কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি। তার মানে কি হচ্ছে, তার মানে কি দেখো পাতটাকে যেন একটা ক্লোজ করে দিচ্ছে, তাই না? মানে কি ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে এদিকে, ইলেকট্রন যেদিকে ফ্লো করে ঠিক তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো করে, আমরা তো সবাই জানি। তো ইলেকট্রনটা ফ্লো করছে এই দিক বরাবর, তাই না? তাহলে কি কারেন্টটা কোন দিকে ফ্লো করবে? কারেন্টটা নিশ্চয়ই এই দিক বরাবর ফ্লো করবে কারেন্টটা, তাই না? তাহলে এই দিক বরাবর কারেন্টটা ফ্লো করছে আমার, ফাইন। দেখো তাই হচ্ছে, মানে কি কারেন্টটা কি অ্যাকচুয়ালি এটা পজিটিভ, আমরা সবাই জানি পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে কারেন্টটা ফ্লো করে, মানে ইলেকট্রনটা কি হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসে এবং ইলেকট্রন যেদিকে ফ্লো করে ঠিক তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো করে। তাহলে কারেন্টটা ফ্লো করে বেসিক্যালি পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল। দেখো তাই কিন্তু হচ্ছে, তাই না? কারণ ইলেকট্রনগুলো এদিকে আসছে, তাহলে কারেন্ট তো ভাই এদিকে দেবে, তাহলে এই দিকে কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি আমরা। তাহলে দেখো ফোটন পড়লো আর তৎক্ষণাৎ আমরা কি পেলাম? কারেন্ট পেলাম। এই কারেন্টটাকে আমরা বলি কি? ফোটো ইলেকট্রিক কারেন্ট। ওকে, এই কারেন্টটাকে আমরা বলি ফোটো ইলেকট্রিক কারেন্ট। তাহলে যখনই ফোটন ক্যাথোড প্লেটের উপর পড়ছে তখনই কিন্তু তৎক্ষণাৎ মানে ইনস্ট্যান্টেনিয়াস আমরা কি কারেন্ট পাচ্ছি আমরা, ফাইন। যখন ফোটন আমরা অফ করে দিচ্ছি, মানে ফোটন পড়া যখন অফ করে দিচ্ছি, মানে উইন্ডোজটাকে যখন আমরা ক্লোজ করে দিচ্ছি, তখন কিন্তু আর কারেন্ট পাচ্ছি না। ওকে, আচ্ছা এটা গল্প গেল। এবার আমরা দেখবো এক এক করে যে অবজারভেশনগুলো কেমন হয়, মানে কেমন বা কী কী আমরা অবজার্ভ করেছিলাম সেগুলো আমরা দেখবো। ওকে, আচ্ছা তাহলে আসা যাক। হ্যাঁ, এখানে আমি বেসিক্যালি লিখে দিয়েছি যে কে হচ্ছে কি ক্যাথোড প্লেট বা আমরা বলতে পারি ইমিটার প্লেট, এ হচ্ছে কি অ্যানোড প্লেট বা কালেক্টর প্লেট, ভি হচ্ছে গিয়ে যে কতখানি পোটেনশিয়াল আমি অ্যাপ্লাই করেছি সেই অ্যাপ্লাইড পোটেনশিয়াল, আই হচ্ছে গিয়ে ফোটো কারেন্ট, আর নিউ হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট ফোটন বা লাইট। ওকে, আচ্ছা এইবার দেখো এক্সপেরিমেন্টাল অবজারভেশন অথবা ক্যারেক্টারিস্টিক অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফাইন, 1 নম্বর আমি কী রেখেছি? বেসিক্যালি এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, হ্যাঁ এইটা বেসিক্যালি একটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস, খুব ইম্পর্টেন্ট। মানে কি? মানে যেটা অবজার্ভ করা যাচ্ছে যে যখনই ফোটন পড়ছে মেটালটার উপরে তৎক্ষণাৎ সেখান থেকে আমরা ইলেকট্রন পাচ্ছি, ইলেকট্রন বেরোচ্ছে। মানে কি বেসিক্যালি কী করে বুঝতে পারছি যে তৎক্ষণাৎ কী করে আমরা ইলেকট্রন পাচ্ছি? হ্যাঁ, এটা বুঝছি কী করে, ফোটন পড়ছে আর আমরা কারেন্ট পাচ্ছি, ফোটন পড়ছে আমরা কারেন্ট পাচ্ছি। মানে যখনই ফোটন যখন পড়ছে এই মেটালটার উপরে, হ্যাঁ তখনই কি আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কারেন্টের রিডিং দিচ্ছে। তারপর আমরা কি বুঝতে পারবো যে ইলেকট্রন ইমিশন হচ্ছে, মানে ফোটন পড়ার সাথে সাথে ইলেকট্রন বেরোচ্ছে।
যদি এরকম মতো ফোটন পড়লো তার অনেকক্ষণ পরে কারেন্ট পেলাম, তাহলে আমরা বলতে পারতাম কি সেটা ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস নয়। কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে ফোটন পড়লো আর কারেন্ট পাচ্ছি, তাহলে আমরা রিভার্স ওয়েতে বলতে পারি যে তার মানে কি ফোটন পড়ার সাথে সাথে ইলেকট্রন ইমিশন হয়েছে, তাই না? মানে ফোটন পড়ার সাথে সাথেই ইলেকট্রন ইমিশন হয়েছে। এটা কী করে বুঝতে পারছি? আমরা কারেন্ট থেকে বুঝতে পারছি, জাস্ট রিভার্স ওয়েতে বুঝতে পারছি আমরা। ওকে, তাহলে এটা একটা কি ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। মানে সেখানে কি এই যে ফোটন পড়ছে এবং যে ইলেকট্রন ইমিশন হচ্ছে তার মধ্যে কোনো টাইমের কোনো গ্যাপ নেই, কোনো ল্যাগ নেই, তাই না? মানে টাইমের কোনো গ্যাপ নেই। মানে অ্যাপ্রক্সিমেটলি যে টাইমটা লাগে সেটা 10⁻⁹ সেকেন্ড, মানে যেটা একদম মানে চোখের পলকের থেকেও মানে কম সময়। ওকে, মানে খুবই খুবই তাৎক্ষণিক সময়। ওকে, সেকেন্ড যে অবজারভেশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি বেসিক্যালি যে ফোটো কারেন্টের সাথে যে অ্যাপ্লাইড পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিফারেন্স তার হচ্ছে গিয়ে ভ্যারিয়েশন দেখব। একবার হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সিকে রেস্টে রেখে ইন্টেন্সিটিটাকে ভ্যারি করিয়ে দেখব, যেটা 2 নম্বরে করেছি। আর 3 নম্বরে যেটা আমি করেছি বেসিক্যালি সেটা কি, সেটাও দেখে নাও। সেটা হচ্ছে কি বেসিক্যালি কারেন্টের সাথে ভোল্টেজের ভ্যারিয়েশন, এইখানে ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট থাকবে বাট ফ্রিকোয়েন্সি কি আলাদা হবে। ওকে, মানে এই দুটো জিনিস আমরা দেখবো এখানে। তাহলে প্রথমে দেখা যাক, প্রথমে কি ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট রাখলাম বাট ইন্টেন্সিটিটাকে এখানে আমরা ভ্যারি করাচ্ছি, ইন্টেন্সিটি অফ লাইট। ওকে, এটাকে আমরা ভ্যারি করাচ্ছি। তাহলে কেমন গ্রাফ দিচ্ছে সেটা বেসিক্যালি এইরকম প্লট দিচ্ছে। ওকে, এক্স অ্যাক্সিস বরাবর পোটেনশিয়াল, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ফোটো ইলেকট্রিক কারেন্ট, হ্যাঁ, বা ফোটো কারেন্ট। এইবার দেখো আমি বলছি ফ্রিকোয়েন্সিটা ফিক্সড, মানে সাপোজ লাল আলো পড়ছে, ঠিক আছে, তার মানে কি তার ফ্রিকোয়েন্সিটা ফিক্সড। লাল আলোর রেডিয়েশনটা বা লাইটটা পড়ছে, তাহলে তার ফ্রিকোয়েন্সিটা ফিক্সড ধরলাম। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি ফিক্সড রাখলাম এখানে। এইবার আমি কি করতে পারি, সে লাল আলোর ইন্টেন্সিটি বাড়াতে পারি। ইন্টেন্সিটি মানে আমরা সবাই জানি কি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ ফোটন পাস করতে পারবে, তাই না? মানে ধরো এটা একটা একক ক্ষেত্রফল রয়েছে, 1 সেকেন্ডে সাপোজ 3টে ফোটন যাচ্ছে, তার ইন্টেন্সিটি কম নিশ্চয়ই, কিন্তু 1 সেকেন্ডেই এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে সাপোজ 100টা ফোটন যাচ্ছে, তার মানে কি তার ইন্টেন্সিটি বেশি, তাই না? মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যত বেশি এনার্জি পাস করতে পারবে বা যত বেশি ফোটন যাবে তার ইন্টেন্সিটি তত বেশি হবে। মানে ওইটুকুর মধ্য দিয়ে, মানে ওই এরিয়ার মধ্য দিয়েই ওই একক সময়ে যদি 1 কোটিটা ফোটন পাস করে তাহলে তার ইন্টেন্সিটি প্রচুর হয়, তাই না? মানে লাল আলোই কিন্তু রাখছি আমি এখানে, মানে লাইটের ফ্রিকোয়েন্সিটা সেম ফিক্সড, বাট ওই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক টাইমে আমি বেশি নাম্বার অফ ফোটন পাস করাচ্ছি, তাহলে কি তার ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, তাই না? ওকে, ক্লিয়ার ব্যাপারটা, ইন্টেন্সিটি ব্যাপারটা, মানে ইন্টেন্সিটি আমরা বাড়াচ্ছি আমরা এখানে, জাস্ট ফ্রিকোয়েন্সিটাকে ফিক্সড রেখে। মানে লাল আলোর ক্ষেত্রে আমি জাস্ট প্রথমে অল্প ইন্টেন্সিটি দেখলাম, অল্প ইন্টেন্সিটি লাইট দেখলাম, লাল আলোর একটু বেশি ইন্টেন্সিটি লাইট দেখলাম। প্রথমে দেখছি I1 হচ্ছে তোমার I1 ইন্টেন্সিটি, I2 ইন্টেন্সিটি, I3 ইন্টেন্সিটি। তাহলে গ্রাফটা কেমন হচ্ছে দেখো, এখান থেকে গিয়ে এইরকম এরকম হচ্ছে। ওকে, এইখানে দেখো, এইখানে মানে দেখো 0 ভোল্টেজ, তাও আমরা কারেন্ট পাচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে কি 0 ভোল্টেজে কী করে কারেন্ট পাচ্ছি আমরা, আসবো আমি এখানটায়। আবার দেখো পোটেনশিয়ালটা কী হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে এখানে, তবেই কিন্তু কারেন্টটা 0 হয়েছে। এই যে ফোটো কারেন্ট সেটা কি, যখন এই পোটেনশিয়াল যখন অ্যাপ্লাই করা হয়েছে, হ্যাঁ, অ্যানোড প্লেটে যখন আমি -V0 পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি তখন হচ্ছে কিন্তু এই ফোটো কারেন্টটা 0 হয়েছে। তাহলে এই V0 পোটেনশিয়ালটা কি বলা হয়, বেসিক্যালি স্টপিং পোটেনশিয়াল বলে। আস্তে আস্তে আমরা আসবো এটা এখানটায়, ঠিক আছে? তাহলে এটা একটু এক্সপ্লেন করা যাক। দেখো ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে এবং ইন্টেন্সিটি বাড়ার সাথে সাথে, হ্যাঁ, ইন্টেন্সিটি যত বাড়ছে তত কি কারেন্টের মান বাড়ছে। এই প্রশ্ন হচ্ছে কি ইন্টেন্সিটির সাথে কারেন্টের কী রিলেশন, তাই না? দেখো ইন্টেন্সিটি মানে আমি এখনই বললাম যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যতগুলো ফোটন পাস করবে তো ইন্টেন্সিটি তত বেশি হবে, রাইট? তাহলে সাপোজ একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে 100টা ফোটন পাস করলো, 100টা ফোটন পাস করলো, ঠিক আছে? আমি একটু আগেই বললাম যে একটা ফোটন
কিন্তু একটা ইলেকট্রনকে ইমিট করাতে পারে। তাহলে 100টা যদি ফোটন যদি পড়ে মেটালটার উপরে, তাহলে কতগুলো ইলেকট্রন ইমিশন হবে? এখানে 100টা ইলেকট্রনের কিন্তু ইমিশন হবে, মানে 100টা ইলেকট্রন বেরিয়ে আসবে। এবার ইলেকট্রনের ফ্লোটাই কী দেয়? কারেন্ট দেয়। মানে ইলেকট্রন যেদিকে ফ্লো করে ঠিক তার অপোজিট দিকে কী দেয়? কারেন্ট দেয়, তাই না? মানে আমরা কি জানি বেসিক্যালি কারেন্ট I = Q/T। কিউ হচ্ছে কি চার্জ, এই কিউকে আমরা লিখতে পারি না N × E, ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রিক চার্জ, কারণ চার্জ এটা কি কোয়ান্টাইজেশন রুল এটা, তাই না? মানে যে কোনো চার্জের ভ্যালুটা সেটা কী হবে? ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ, এটা আমরা সবাই জানি। তাহলে কি দেখো, N যদি বাড়ে তাহলে কি হবে? I বাড়বে, মানে কারেন্ট বাড়বে। নাম্বার অফ ইলেকট্রন যদি ইনক্রিজ করে তাহলে কি কারেন্ট ইনক্রিজ করবে না? তাই তো হচ্ছে এখানে ইন্টেন্সিটি বাড়ছে, তার মানে কি কারেন্টটাও বাড়বে। সিম্পল। মানে কারেন্টটা কেন বাড়ছে তাহলে বুঝতে পেরেছো? যেহেতু ইন্টেন্সিটি বাড়ছে, ইন্টেন্সিটি বাড়া মানে কি নাম্বার অফ ফোটন বাড়া। নাম্বার অফ ফোটন বাড়া মানে হচ্ছে গিয়ে বেশি মানে যতগুলো ফোটন পড়বে ততগুলো ইলেকট্রন ইমিশন হবে। মানে নাম্বার অফ ফোটন বাড়লে পরে নাম্বার অফ ইলেকট্রন বাড়বে, মানে ইলেকট্রন ইমিশনটা বেশি হবে। ইলেকট্রনের ইমিশন বেশি হলে পরে কারেন্ট বেশি পাবো। সিম্পল, ক্লিয়ার? তাহলে এই যে প্লটটা সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো এখানে যখন আমি বলছি পোটেনশিয়াল জিরো, মানে আমি বেসিক্যালি কারেন্টটাকে জিরো করতে চাইছি। তো আমি কী করলাম, এই যদি আমরা এই অ্যারেঞ্জমেন্টটা যদি দেখি আমরা এখানে দেখো এই পোটেনশিয়ালটা এরকম রয়েছে। এবার এই পোটেনশিয়ালটাকে আমি আস্তে আস্তে কমাচ্ছি। আমি মানে মনে করো সাপোজ পোটেনশিয়ালটা প্রথমে ছিল 5 ভোল্ট, ওকে 5 ভোল্ট, আমি সুন্দর একটা কারেন্ট পেলাম, ফাইন। এবার 5 ভোল্ট থেকে আস্তে আস্তে কমাচ্ছি, কমে 4 ভোল্ট করলাম, 3 ভোল্ট করলাম, 2 ভোল্ট করলাম, 1 ভোল্ট করলাম, 0 করলাম। এখানেও কারেন্ট পাচ্ছি, এখানেও কারেন্ট পাচ্ছি, এখানেও কারেন্ট পাচ্ছি, এখানেও কারেন্ট পাচ্ছি। এবং যখন আমি এখানে 0 ভোল্টেজ দিচ্ছি তাও দেখছি হ্যাঁ কারেন্ট পাচ্ছি আমি। দেখো প্লটটা দেখলে বুঝতে পারবে। ভোল্টেজ আস্তে 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 আমি কমাচ্ছি, কমাতে কমাতে যখন আমি 0 ভোল্টেজ করলাম তখনও কিন্তু আমি এখানে কারেন্টের ভ্যালু পাচ্ছি আমরা, তাই না? তাহলে প্রশ্ন হচ্ছে কেন কারেন্ট কেন পাচ্ছি আমরা? 0 ভোল্টেজেও কেন কারেন্ট পাচ্ছি? জাস্ট সিম্পল। দেখো এখানে যখন ফোটনটা যখন পড়ছে মেটালটার ওপরে তখন কি ইলেকট্রনগুলো ইমিশন হচ্ছে, ইলেকট্রনগুলোর কি হচ্ছে? ইমিশন হচ্ছে, মানে ইমিট হচ্ছে ইলেকট্রনগুলো, তাই তো? এবার এইখানেই অ্যানোড প্লেটে আমি এটা পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি, যে পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি। তার ফলে কি হচ্ছে, এই অ্যানোড প্লেটটা এই ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করছে তার কাছে, তাই তো? ফোটনটা পড়ছে, ইলেকট্রন ইমিশন হচ্ছে, এই অ্যানোড প্লেটটা অ্যাট্রাক্ট করছে এই ইলেকট্রনগুলোকে, কারণ এখানে আমি একটা পজিটিভ পোটেনশিয়াল দিয়েছি। এইবার যখন আমি আস্তে 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 যখন পোটেনশিয়ালটা যখন 0 করে ফেললাম, মানে এখানে কি এখন 0 পোটেনশিয়াল। এবার দেখো যে ইলেকট্রনগুলো মানে যে ফোটনটা যে পড়েছিল না, পড়ার ফলে যে ইলেকট্রনগুলো বেরিয়েছিল সেই ইলেকট্রনগুলোর তো একটা ইনারশিয়া রয়েছে। নিউটনের সূত্র আমরা সবাই জানি, ফার্স্ট ল সবাই জানি আমরা, ইনারশিয়া মানে গতিজাড্য, তাই না? মানে অ্যাকচুয়ালি ইনারশিয়া মানে দু ধরনের ইনারশিয়া হয়, একটা রেস্ট অফ ইনারশিয়া, একটা মোশন অফ ইনারশিয়া। তাহলে কি এই যে গতিজাড্যের জন্য মানে ইনারশিয়ার জন্যে ইলেকট্রনগুলো কি করবে, মানে ইলেকট্রনগুলো তো একটা ভেলোসিটি রয়েছে, সেই ইনারশিয়ার জন্য ইলেকট্রনগুলো কিন্তু অ্যানোড প্লেটে পৌঁছে যাবে। যদি অ্যানোড প্লেটে পৌঁছায় তাহলে কি কারেন্ট পাবো আমরা, সার্কিটটা ক্লোজ হচ্ছে, তাহলে কারেন্ট পাবো। তাই যখন 0 পোটেনশিয়াল তখন কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি। ওকে, মানে কেন কারেন্ট পাচ্ছি? কারণ এই যে মানে যখন 0 পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছো তুমি, তাও ইলেকট্রনগুলো তো হচ্ছে গিয়ে ফোটনটার থেকে, মানে ফোটনটা পড়েছে মেটালটার উপর, তারপর ইলেকট্রনগুলো ইমিশন হয়েছে, তাহলে ইলেকট্রনগুলো তো একটা ইনারশিয়া রয়েছে, সেই ইনারশিয়ার জন্য সে অ্যানোড প্লেটে পৌঁছে যাচ্ছে, তার ফলে কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি। খুবই সিম্পল, ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা তোমরা যদি মানে এই কোশ্চেন আনসারটা তোমরা বুঝে গেলে। ওকে, মানে 0 ভোল্টেজেও কিন্তু আমরা কারেন্ট পাচ্ছি। কেন পাচ্ছি? ইলেকট্রনগুলো ইনারশিয়ার জন্য, তার যে ইনারশিয়াল যে কাইনেটিক এনার্জি রয়েছে তার জন্য আমরা পাচ্ছি। ফাইন। আচ্ছা, এবার দেখো এবার কি হয়েছে, এবার পোটেনশিয়ালটা 0 ছিল, 0 করলাম, 0 থেকে আস্তে 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 কমাচ্ছি আমি, তাও দেখছি হ্যাঁ কারেন্ট পাচ্ছি, তাও কারেন্ট পাচ্ছি, তাও কারেন্ট পাচ্ছি। যখন কমাতে কমাতে যখন আমি -V0 হলো, মানে এখানে দেখলে বুঝতে পারবে, দেখো এইখানটা পজিটিভ, এইখানটা নেগেটিভ, তাই তো? এটা কমাতে কমাতে যখন 0 করলাম, ফাইন, অসুবিধা নেই।
এইবার আমি কি করব, জিরোর থেকে কি নেগেটিভের দিকে যেতে হবে, তার মানে কি এই নেগেটিভ টার্মিনালটা তখন এই দিকে চলে আসবে, এই পজিটিভটা তখন এই দিকে চলে আসবে, মানে কি অ্যানোডকে তখন আমরা কি নেগেটিভ পোটেনশিয়াল দিচ্ছি। ইনিশিয়ালি অ্যানোডকে আমরা কি দিচ্ছি, পজিটিভ পোটেনশিয়াল, দেখো এখানে পজিটিভ টার্মিনাল। যখন এটা কমাতে কমাতে যখন জিরো হবে, জিরো থেকে যখন আরও কমবে, তখন কি এই অ্যানোড প্লেটটাকে দেওয়া হবে নেগেটিভ পোটেনশিয়াল। ফাইন, যদি নেগেটিভ পোটেনশিয়াল দেওয়া হয় তখন কি ঘটনাটা ঘটবে সেটা দেখো। দেখো এই যে ইলেকট্রনগুলো আসছে, ইলেকট্রনগুলো যে মুভ করে আসছে এই দিক বরাবর, ইলেকট্রনগুলো একটা এনার্জি রয়েছে, তাই তো? ইলেকট্রনগুলোর একটা কাইনেটিক এনার্জি আছে, তাই না? সেই কাইনেটিক এনার্জি নিয়ে এসে অ্যানোড প্লেটের দিকে মুভ করছে। এইবার এই অ্যানোড প্লেটে যখন আমি পোটেনশিয়াল অ্যাপ্লাই করছি, তখন তার এনার্জি কত হয়, তার পোটেনশিয়াল এনার্জি কত হয়, ই ইন্টু ভি হয় এর এনার্জিটা, তাই তো? এবার দেখো এইখানে আমি কি করেছি, নেগেটিভ পোটেনশিয়াল দিচ্ছি, মানে জিরো থেকে আস্তে আস্তে কমালাম, নেগেটিভ পোটেনশিয়াল দিলাম। একটা এক্সাম্পল দিয়ে বলি, যে ইলেকট্রনগুলো আসছে, সাপোজ এই ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি সাপোজ 5 ইলেকট্রন ভোল্ট, সাপোজ। ফাইন, এবার এই যে অ্যানোড প্লেটে আমি নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি, তাহলে এখানে নেগেটিভ যে পোটেনশিয়াল এনার্জি যেটা কত হবে। এবার সাপোজ আস্তে আস্তে এরকম বলি আমি, সাপোজ প্রথমে দিলাম 1 ইলেকট্রন ভোল্ট, যখন মাইনাস সাপোজ V0 প্রাইম, ওকে, তখন তার যে এনার্জি এটা কত বললাম, 1 ইলেকট্রন ভোল্ট। এবার তুমি দেখো কম্পেয়ার করো, এর এনার্জিটা 5 ইলেকট্রন ভোল্ট, এর এনার্জিটা 1 ইলেকট্রন ভোল্ট, কার এনার্জি বেশি, ইলেকট্রন এনার্জি বেশি। তাহলে ইলেকট্রনগুলো কি ইজিলি, মানে এর যে বাধা পোটেনশিয়াল 1 ইলেকট্রন ভোল্ট, সেটাকে ক্রস করে সে অ্যানোড প্লেটে চলে আসবে। তখন ইলেকট্রনগুলো কিন্তু অ্যানোড প্লেটে চলে আসতে পারবে যদি তুমি এত পোটেনশিয়াল অ্যাপ্লাই করো। এবার কি করলাম, না এটা হচ্ছে না, কাজ হচ্ছে না, নেগেটিভ আরও বাড়াও, ঠিক আছে? মনে করো নেগেটিভ V0 ডবল প্রাইম করলাম, তখন কত হলো, সাপোজ 1 ইলেকট্রন ভোল্টে তখন হয়ে গেলো 2 ইলেকট্রন ভোল্ট। তাও দেখো এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কিন্তু বেশি, এই যে অ্যানোড প্লেটের যে পোটেনশিয়াল এনার্জি তার থেকে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি। তাহলে কি বাধা পাবে না, এই বেশি এনার্জি এই ওভারকাম করে অ্যানোড প্লেটে পৌঁছাবে, তাহলে কারেন্ট পাবো আমরা। এরকম কমাতে কমাতে যখন এই অ্যানোড প্লেটে এমন পোটেনশিয়াল দিলাম যার ফলে এর এনার্জিও হয়ে গেল 5 ইলেকট্রন ভোল্ট। ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে এমন একটা পোটেনশিয়াল দিলাম, সেটা সাপোজ বলছি আমি -V0, তাহলে এই পোটেনশিয়াল দেওয়াতে এই অ্যানোড প্লেটে এনার্জিটা, পোটেনশিয়াল এনার্জিটা, সেটা হচ্ছে সাপোজ -5 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি 5 ইলেকট্রন ভোল্ট, আবার এই অ্যানোড প্লেটেও দিয়েছি আমি -5 ইলেকট্রন ভোল্ট, তাই না? ইলেকট্রনগুলো তো নেগেটিভ চার্জ, এখানে আবার নেগেটিভ দিয়েছি আমি, তাহলে নেগেটিভ নেগেটিভ কি রিপেল করে। দেখো আগেরগুলো রিপেল করছিল, কিন্তু ওর এনার্জি কম ছিল, মানে এর রিপেল করার ক্ষমতা কম ছিল, তাই ভেদ করে চলে আসছিল। কিন্তু যখন এর যে এনার্জি এবং এর যে এনার্জি সেম হবে, তখন কিন্তু ইলেকট্রনগুলো কিন্তু অ্যানোড প্লেটে আসতে পারবে না, কারণ কি নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে, রিপেল করে, এটুকু আমরা ক্লিয়ার আমাদের কাছে, তাই তো? এবার এর যে কাইনেটিক এনার্জি এবং এর যে পোটেনশিয়াল এনার্জি, এরা দুজনে যখন সমান হয়ে যাবে, তখন কিন্তু ইলেকট্রনটা একে ভেদ করে কিন্তু এর কাছে আর আসতে পারবে না, তাই না? তাহলে এই যে পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করার দরুন ইলেকট্রনগুলো আর অ্যানোড প্লেটে পৌঁছাতে পারলো না, যদি অ্যানোড প্লেটে না পৌঁছায় তাহলে কি ফোটো কারেন্টটা কী হবে, 0 হবে। তাহলে যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করার জন্য এই ইলেকট্রনসগুলো অ্যানোড প্লেটে পৌঁছাতে পারলো না, সেই পোটেনশিয়ালটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। স্টপিং কথাটা কেন বলছে দেখো, এরকমভাবে ভাবতে পারো তুমি, ইলেকট্রনগুলোকে যেন স্টপ করিয়ে দিল, বা কারেন্টটাকে স্টপ করিয়ে দিল, যেমন ভাই ভাববে, কোনো প্রবলেম নেই, মানে কারেন্টটাকেও স্টপ করে দিচ্ছে না, কারেন্টটা 0 হয়ে যাচ্ছে। কারণ কি ইলেকট্রনগুলো যদি অ্যানোড প্লেটে পৌঁছাতে না পারে, তাহলে সার্কিটটা ক্লোজ হবে না, সার্কিট ক্লোজ না হলে পরে কারেন্ট পাবো না, ক্লিয়ার? তাহলে সেই পোটেনশিয়ালটাকে বলা হয়ে থাকে স্টপিং পোটেনশিয়াল। এই স্টপিং পোটেনশিয়ালটাই এখানে আমরা লিখেছি, এই যে V0 যেটা লিখেছি সেটা কি বেসিক্যালি এটা স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে? স্টপিং পোটেনশিয়াল।
ক্লিয়ার? তাহলে এই যে নেগেটিভ V0 পোটেনশিয়াল অ্যাপ্লাই করার দরুন ইলেকট্রনসগুলো আর অ্যানোড প্লেটে পৌঁছতে পারছে না। হ্যাঁ, তাহলে এবং কি ফোটো কারেন্টটাও জিরো হচ্ছে, দেখো এখানে এসে ফোটো কারেন্টটা জিরো, তাহলে সেই পোটেনশিয়ালটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। তাহলে এইখানে দেখো একটা রিলেশন পাচ্ছি আমরা স্টপিং পোটেনশিয়ালের, কি আমরা লিখতে পারি না এরকম, দেখো যে ইলেকট্রনগুলো আসছিল সেই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কত, হাফ এম, এম হচ্ছে গিয়ে সাপোজ ইলেকট্রনের মাস, ভি এম স্কোয়ার। ভিএম মানে কি ম্যাক্সিমাম ভেলোসিটি অফ ইলেকট্রন, ইলেকট্রনগুলো যে আসছে তারা ম্যাক্সিমাম ভেলোসিটি নিয়ে আসছিল। ওকে, এর থেকে বেশি ভেলোসিটি নয়, এটা ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে ওই ম্যাক্সিমাম ভেলোসিটি যে ইলেকট্রনগুলো ওইটাকে থামাতে হবে, তার জন্য কী করলাম আমরা নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করলাম। তাহলে তার এনার্জি কত, ই ইন্টু V0। তাহলে এরা যদি সমান হয়, ওই যে বললাম 5 ইলেকট্রন ভোল্ট হচ্ছে তোমার ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, আর যে অ্যানোড প্লেটে যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করা হচ্ছে সেটাও কত, 5 ইলেকট্রন ভোল্ট। তাহলে দুজনে যদি সমান হয় তখন কি ইলেকট্রনটা কি আর অ্যানোড প্লেটে পৌঁছতে পারবে না। তাহলে এইটাই হচ্ছে কি কন্ডিশন অফ দ্য স্টপিং পোটেনশিয়াল, দিস ইজ দ্য কন্ডিশন ফর স্টপিং পোটেনশিয়াল। ক্লিয়ার? হ্যাঁ, এবার তুমি বলতেই পারো যে আমি যদি আরও যদি বেশি পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, মানে নেগেটিভে আরও বেশি, তাহলে তো ইলেকট্রন আসতেই পারবে না। মানে এটাই মেন কন্ডিশন, তাই না? মানে এটা মিনিমাম তুমি এই পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে পরে ইলেকট্রনসগুলো আর অ্যানোড প্লেটে পৌঁছতে পারবে না। এবার তার থেকে তুমি বেশি অ্যাপ্লাই করো তাহলে তার পারবেই না। তাহলে এটা কি মিনিমাম, তাই না? মিনিমাম এই পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে আর পারবে না। তাহলে এটাই হচ্ছে গিয়ে স্টপিং পোটেনশিয়ালের কন্ডিশন। তাহলে এখান থেকে তুমি স্টপিং পোটেনশিয়াল বের করতে পারবে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি জানলে পরেই তুমি এখান থেকে V0 বের করতে পারবে। এই হচ্ছে কি ইলেকট্রনিক চার্জ। ক্লিয়ার হয়েছে? এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেয়, নেট, গেট, জ্যাম, জেস্ট সব জায়গাতে স্টপিং পোটেনশিয়াল থেকে অনেক প্রশ্ন দেয়, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে ক্লিয়ার হয়েছে কী করে এই রিলেশনটা পেলাম আমরা, দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এইবার চলে আসে আমি থার্ড যে ক্যারেক্টারিস্টিকটা রেখেছি সেটা কি, একই যেটা বললাম, ভ্যারিয়েশন অফ ফোটো কারেন্ট উইথ পোটেনশিয়াল ডিফারেন্স ফর কনস্ট্যান্ট ইন্টেন্সিটি। এখানে কি ইন্টেন্সিটিটা আমি কনস্ট্যান্ট রেখেছি, ওকে, এবং ফ্রিকোয়েন্সিটা বলছি চেঞ্জ করছি। তাহলে দেখো গ্রাফটা কেমন হয়, বেসিক্যালি এই হচ্ছে কি গ্রাফ, এদিকে পোটেনশিয়াল, এদিকে ফোটো কারেন্ট। ওকে, দেখো মানে যে লাইটটা ফেলছি আমি সেই লাইটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি। সাপোজ কখনো গ্রিন লাইট ফেলেছি, কখনো পিঙ্ক লাইট ফেলেছি, কখনো রেড লাইট ফেলেছি। ওকে, তাহলে রেডের ফ্রিকোয়েন্সি আমি ধরেছি এখানে নিউ 3, পিঙ্কের ধরেছি আমি নিউ 2, আর গ্রিনের ধরেছি আমি নিউ 1। ওকে, তাহলে এরকম ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি লাইট ফেলেছি, বাট সবারই ইন্টেন্সিটি আমি ফিক্সড করে রেখেছি। মানে এই গ্রিন লাইট বলো, রেড লাইট বলো বা পিঙ্ক লাইট বলো, এদের সবারই আমি ইন্টেন্সিটি ফিক্সড করে রেখেছি, সেটা হচ্ছে গিয়ে তোমার আই। ক্লিয়ার? এবার দেখো গ্রাফটা কেমন হচ্ছে, যত ফ্রিকোয়েন্সি বাড়ছে স্টপিং পোটেনশিয়াল মানে নেগেটিভ স্টপিং পোটেনশিয়ালটাও কিন্তু বাড়ছে, নেগেটিভে কিন্তু। হ্যাঁ, মানে যত ফ্রিকোয়েন্সি বাড়বে, মানে কি ফ্রিকোয়েন্সি বাড়া মানে কি, তার মানে এনার্জি বেশি, যে লাইটটা সে লাইটের এনার্জি বেশি। ওকে, ঠিক আছে, এখানে যদি সিরিজের গন্ডগোলও হয় কোনো প্রবলেম নেই, জাস্ট আমি এটা বোঝানোর জন্য দিয়েছি। মানে যত ফ্রিকোয়েন্সি বাড়বে, হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে রেড লাইটের ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি হয়, তাই না? তো যত ফ্রিকোয়েন্সি বাড়বে তত লাইটের কি এনার্জি বেশি, তাই না? তাহলে এনার্জি যদি বেশি হয় তাহলে ইলেকট্রনগুলো কি বেশি এনার্জি পাচ্ছে, ইলেকট্রনগুলো কি বেশি কাইনেটিক এনার্জি পাবে, তাই না? তাহলে কাইনেটিক এনার্জি যদি বেশি হয় তাহলে কি তাকে থামাতে বেশি নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে, তাই তো হয়েছে এখানে। মানে সেই ইলেকট্রনটাকে থামাতে, মানে আগে 5 ইলেকট্রন ভোল্টকে থামিয়ে দিতে পারছিল, মানে 5 ইলেকট্রন ভোল্ট এনার্জি অ্যাপ্লাই করলে পরে, কিন্তু এখন ইলেকট্রনটাই আসছে সাপোজ 10 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে, কাইনেটিক এনার্জি নিয়ে, তাহলে 5 দিলে তো থামবে না, তাই না? তাহলে 10 আমাকে দিতে হবে। তাহলে কি পোটেনশিয়ালটাকে মানে নেগেটিভে বাড়াতে হবে, মানে কি স্টপিং পোটেনশিয়ালটা বাড়াতে হবে, জাস্ট সিম্পল। ক্লিয়ার? তাহলে এরকম আমরা প্লট পাই আমরা। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, স্টপিং পোটেনশিয়াল কাকে বলে বললাম। আচ্ছা,
এবার দেখো 4 নম্বর যে ক্যারেক্টারিস্টিকটা সেটা কি বলছে, সেটা কি, সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। বলছে দ্য ভ্যারিয়েশন অফ কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনস উইথ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট, মানে ইনসিডেন্ট লাইটের যে ফ্রিকোয়েন্সি তার সাথে আমরা কাইনেটিক এনার্জির ভ্যারিয়েশন দেখব। তাহলে এই হচ্ছে গিয়ে প্লটটা। কী জিনিসটা বলছি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি ফ্রিকোয়েন্সি অফ লাইট মানে ফ্রিকোয়েন্সি রেখেছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কাইনেটিক এনার্জি রেখেছি, মানে কার, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি, মানে হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে অরিজিন। এবার কী হলো ঘটনাটা দেখো, একটা মেটাল রয়েছে, এই মেটালটার উপরে যখন হচ্ছে গিয়ে লাইট এসে যখন পড়ছে, একটা ফ্রিকোয়েন্সি লাইট ফেললাম, সাপোজ নিউ জিরো প্রাইম বা নিউ প্রাইমে করে দিই, নিউ প্রাইম ফেললাম, কিন্তু এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে না, মানে কারেন্ট পাচ্ছি না আমি, ইলেকট্রন বেরোচ্ছে না, কী করে বুঝবো, কারেন্ট পাচ্ছি না। এই তো তখন বললাম যে লাইট পড়লে পরে কারেন্ট পাবো। হ্যাঁ, তার জন্য এটা আমাদের শিখতে হবে, শুধু যে কোনো ফ্রিকোয়েন্সি লাইট পড়লেই যে কারেন্ট পাবো তা কিন্তু নয়। ঠিক আছে, সেটা কি, সেটা বলছি আমি। তাহলে এই ফ্রিকোয়েন্সি লাইট পড়লো কিন্তু আমি ইলেকট্রন পাচ্ছি না, মানে ইলেকট্রন বেরোচ্ছে না, মানে কারেন্ট পাচ্ছি না, তাই তো। ফ্রিকোয়েন্সি একটু বাড়ালাম, তাও পাচ্ছি না, আর একটু বাড়ালাম, বাড়াতে বাড়াতে যখন আমি এটাকে নিউ জিরো যখনই করলাম, তখনই দেখছি হ্যাঁ একটা তখনই দেখতে পাচ্ছি কি ইলেকট্রন ইমিশন হচ্ছে। মানে দেখো ফ্রিকোয়েন্সি যখন জিরো, যে ইনসিডেন্ট ফোটনের যখন ফ্রিকোয়েন্সি জিরো, তখন তো ইলেকট্রন ইমিশন হওয়ার কোনো কথাই নেই, মানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি থাকবে না। ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে বাড়ালাম, এখানে আসলাম, তাও কিন্তু ইলেকট্রন ইমিশন হচ্ছে না, এখানে আসলাম তাও হচ্ছে না, এখানে আসলাম তাও হচ্ছে না। যখন আমি নিউ জিরো মানে ফ্রিকোয়েন্সি লাইট ফেললাম, তখন কি হলো, মেটালটা থেকে ইলেকট্রন বের হওয়ার একটা উপক্রম হলো, জাস্ট একটা উপক্রম হলো, মানে বেরোবে বেরোবে করছে। যখনই আমি এই নিউ ফ্রিকোয়েন্সি মানে নিউ জিরো ফ্রিকোয়েন্সি বা নিউ নট ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি থেকে যখনই আর একটু মানে স্লাইটলি একটুখানি যখনই ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলাম, তখনই দেখছি যে হ্যাঁ ইলেকট্রনগুলো একটা কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করছে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি পাচ্ছি আমরা। তাহলে এই যে মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি লাইট পড়তে হবে, তবেই কিন্তু ইলেকট্রনের ইমিশন হবে ফ্রম দ্য মেটাল। হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারটা, একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাইট ফেলতে হবে, সেই মিনিমাম ফ্রিকোয়েন্সিটাকে বলা হয়ে থাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অথবা ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার ব্যাপারটা, মানে কি একটা মিনিমাম বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি লাইট আমাকে ফেলতে হবে সেই মেটেলটা থেকে ইলেকট্রন ইমিশন করার জন্য। সেটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, সেটা মেটেরিয়াল প্রপার্টি। ঠিক আছে, সেই মেটেরিয়ালের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কতখানি সেটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, এক একটা মেটেরিয়াল এক এক রকম। হয়তো সোডিয়ামের ক্ষেত্রে একটা ভ্যালু দেবে, পটাশিয়ামের ক্ষেত্রে একটা ভ্যালু দেবে, এরকম। ঠিক আছে, মানে এটা আমি যদি গ্রাফটা এরকম দেখাই, এরকম হতে পারে। ঠিক আছে, তার মানে সাপোজ এটা সাপোজ নিউ 01, এটা নিউ 02, এটা মনে করো নিউ 03। ঠিক আছে, এরকম ব্যাপারটা। তাহলে এক একটা লাইটের মানে এক একটা মেটেরিয়ালসের জন্য এক এক রকম দেবে ভ্যালু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। সেটা কি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, যে সেই মেটেরিয়ালের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কতখানি, মানে বেসিক্যালি সেখানে সেই মেটেরিয়ালটা থেকে ইলেকট্রন বের করার জন্য মিনিমাম কতখানি আমাকে ফ্রিকোয়েন্সি লাইট ফেলতে হবে, সেটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ক্যারেক্টারিস্টিক। তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ডেফিনেশন আমি এখানে লিখে দিয়েছি, সেটা কি বেসিক্যালি যে মিনিমাম ফ্রিকোয়েন্সির যে লাইট পড়তে হয়, মানে কি দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট ইজ রিকোয়ার্ড to emit electron from the metal. That minimum frequency is called threshold frequency or initial frequency. Just simple, মানে সেই মেটালটা থেকে ইলেকট্রন ইমিশন করার জন্য মিনিমাম কতখানি ফ্রিকোয়েন্সি লাইট আমাকে ফেলতে হবে, সেই মিনিমাম ফ্রিকোয়েন্সি লাইটটাকে বলা হয়ে থাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার, এই হলো গিয়ে ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, আজকে আমরা এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট এবং তাদের যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন সেগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট দিন আমি আইনস্টাইন কি করে এই যে মানে ফেনোমেনাগুলো যে এক্সপ্লেন করেছে এক্সপেরিমেন্টালি, সেইটা তিনি কি করে থিওরিটিক্যালি এক্সপ্লেন করলেন সেটা আমরা দেখব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।